আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো আমাদের বইয়ের চতুর্থ অধ্যায় নমুনা প্রশ্ন নিয়ে। এবং নমুনা প্রশ্নের এই পর্বের আলোচনা থাকছে সংক্ষিপ্ত প্রশ্নসমূহ। তো দেখো এখানে আসলে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা কাদেরকে নিয়ে কথা বলছি। আচ্ছা, তো আমাদের প্রথম প্রশ্ন দেখো, সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন? সোডিয়াম আমরা জানি যে সোডিয়াম গ্রুপ 1-এ যারা আছে এদেরকে সবাইকে কমনলি ক্ষার ধাতু নামেই ডাকা হয়। তো সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন? আচ্ছা, তো এটার অ্যান্সার খুবই সহজ এবং খুব সাধারণভাবে ব্যাখ্যা করা যায়। দেখো ফার্স্ট এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে পর্যায় সারণীর গ্রুপ 1-এ যারা অবস্থিত মৌলসমূহ যা পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষারীয় যৌগ উৎপন্ন করে তাদেরকে ক্ষার ধাতু বলে। একটা সংজ্ঞা এখানে বলে দিয়েছে যে যারা পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে এদেরকে কি বলা হয়? এদেরকে ক্ষার ধাতু বলা হয়। এবারে আসো সোডিয়ামের কথা যেহেতু আসে, তাহলে সোডিয়ামকে কি করো? পানির সাথে বিক্রিয়া করো, H2O পানির সাথে বিক্রিয়া করো। পানিকে ভাঙলে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে H+, একটা হচ্ছে OH-। তাহলে সোডিয়াম যাচ্ছে কার সাথে? OH মূলকের সাথে। উৎপন্ন করবে কি? উৎপন্ন করবে সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। আর হচ্ছে H2 থেকে কি উৎপন্ন হবে? হাইড্রোজেন গ্যাস, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। তাহলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটা কি একটা বলো তো? এটা একটা তীব্র ক্ষার। আচ্ছা, এটা একটা তীব্র ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস তো হাইড্রোজেন গ্যাসই। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু একটা তীব্র ক্ষার, তাহলে এই অবশ্যই পানির সাথে সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে এই তীব্র ক্ষারটা উৎপন্ন করতে পারে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। সোডিয়াম যেহেতু এই কাজটা করতে পারতেছে, এজন্য আমরা সোডিয়ামকে কি বলা হয়? সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয়। আচ্ছা, বিক্রিয়াটা যদি একটু ব্যালেন্স করার চেষ্টা করি, তাহলে দেখো হাইড্রোজেন এখানে একটা 2 নাও, এখানেও একটা 2 নাও, এখানেও একটা 2 নাও, আর এখানে তো অলরেডি 2 হয়ে যাচ্ছে। ব্যাস, আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের ক নম্বর প্রশ্নের আনসার। আমি আশা করছি তোমরা এটুকু প্রপারলি বুঝতে পেরেছো। আচ্ছা, আমাদের জন্য পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে হিলিয়ামকে পর্যায় 2-এ হিলিয়ামকে পর্যায় সারণীর গ্রুপ 2-তে স্থান দেওয়া হয়নি কেন? আমরা যদি নর্মাল তার ইলেকট্রন বিন্যাস চিন্তা করি, আচ্ছা আমরা যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের কথা চিন্তা করি, তাহলে হিলিয়াম কিন্তু পর্যায় সারণীর গ্রুপ 2-এ স্থান পায়। কেননা দেখো, হিলিয়ামের তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে কি হয়? 1s2 হয়, তাই না? হিলিয়াম 1s2, সর্বশেষ ইলেকট্রন গ্রুপ 2-তে যাচ্ছে, সর্বশেষ ইলেকট্রন এসে যাচ্ছে। যেহেতু এস এর উপরে 2টি ইলেকট্রন, তার মানে হিলিয়াম গ্রুপ 2-তে স্থান পায়। আচ্ছা, এখন কি বলছে দেখো, হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন রয়েছে, তাই স্বাভাবিকভাবে হিলিয়াম এর অবস্থান পর্যায় সারণীতে দ্বিতীয় গ্রুপে মৃৎক্ষার ধাতু যারা আছে এই গ্রুপে, মানে গ্রুপ 2-তে যারা আছে বেরিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এদের গ্রুপে হওয়া উচিত। কিন্তু হিলিয়ামের দুইটা সমস্যা। নাম্বার 1, হিলিয়ামের মধ্যে হচ্ছে হিলিয়াম গ্যাসীয়। আমরা জানি গ্রুপ 2-তে যারা আছে তারা সবাই শক্ত এবং কঠিন ধাতু, কিন্তু হিলিয়াম সেই শক্ত কঠিন না, হিলিয়াম হচ্ছে গ্যাসীয়। আর দ্বিতীয়ত, হিলিয়াম কারোর সাথেই মিশতে চায় না, তাহলে হিলিয়াম কি একটা? হিলিয়াম একটা নিষ্ক্রিয় ধাতু। কি একটা? মানে ধাতু না, মানে হিলিয়াম একটা নিষ্ক্রিয় বৈশিষ্ট্য বজায় রাখে। তাহলে হিলিয়ামের যে এই যে দুইটা বৈশিষ্ট্য আছে, যে সে তার মধ্যে গ্যাসীয় একটা অবস্থা দেখায় এবং সে নিষ্ক্রিয়, কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এই দুইটা বৈশিষ্ট্য আবার গ্রুপ 2-এর সাথে মিলে না। এই দুইটা বৈশিষ্ট্য মিলে কার সাথে? গ্রুপ 18-তে যারা আছে এদের সাথে মিলে। তো তাহলে আমরা এই ক্ষেত্রে হিলিয়ামের যে বাহ্যিক যে বৈশিষ্ট্য আছে, ইলেকট্রন বিন্যাস নয়, বরং হিলিয়ামের বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে ফোকাস করে আমরা হিলিয়ামকে বলি যে হ্যাঁ, হিলিয়াম গ্রুপ 2-তে স্থান পাবে। এবং এই যে নিষ্ক্রিয়তা এবং গ্যাসীয় অবস্থা, এই কারণেই কিন্তু হিলিয়ামকে আমরা গ্রুপ 2-তে স্থান দেই। আচ্ছা, এবারে আসো তার পরবর্তী প্রশ্ন, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটির আয়নীকরণ শক্তি বেশি? ব্যাখ্যা করো। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে এখানে কথা হচ্ছে যে কোনটার আয়নীকরণ শক্তি বেশি। আচ্ছা, এবারে তো চলো এই প্রশ্নের অ্যান্সারটাকে আমরা একটু ডায়াগ্রাম এঁকে দেখানোর চেষ্টা করি। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো, ক্যালসিয়ামের ক্ষেত্রে কয়টা লেয়ার হবে, কয়টা স্তর হবে? ক্যালসিয়ামের ক্ষেত্রে স্তর হবে 4টা, এরকম 4টা, সর্বশেষ কক্ষপথে 2টা। আর ম্যাগনেসিয়ামের জন্য স্তর হবে কয়টা? ম্যাগনেসিয়ামের জন্য স্তর হবে 3টা, যার সর্বশেষ কক্ষপথে আমরা 2টি ইলেকট্রন দেখতে পাবো। এই যে এখানে আমরা 2টি ইলেকট্রন দেখতে পাবো। এখন আসো, তাহলে ওর পর্যায় কত? 4, আর ওর পর্যায় কত? 3। ক্যালসিয়ামের পর্যায় 4 আর ম্যাগনেসিয়ামের পর্যায় 3। তাহলে পারমাণবিক আকার বেশি কে? মানে আকারটা বড় কার? ক্যালসিয়ামের। আকারটা ছোট কার? ম্যাগনেসিয়ামের। তাহলে আমরা জানি আকার যার বড় তার আয়নীকরণ শক্তি কম হয়, আর আকার যার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি হয়। অতএব আমরা যদি এখন আয়নীকরণ শক্তি নিয়ে কথা বলি, এখানে আয়নীকরণ শক্তি বেশি হবে কার বলতো? ম্যাগনেসিয়ামের বেশি হবে। কার থেকে?
ক্যালসিয়াম থেকে। এখন ম্যাগনেসিয়ামের কেন বেশি? কারণ ম্যাগনেসিয়ামের 3টা গোলাকার স্তর, নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথটা ক্যালসিয়ামের তুলনায় কাছে। ক্যালসিয়ামের তো 4টা কক্ষপথ, ক্যালসিয়ামের দেখে একটু দূরে হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাগনেসিয়ামের জন্য একটু কাছে হয়ে যাচ্ছে। তো একটু কাছে হওয়াতে নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথটা বেশ কাছে। কার জন্য? ম্যাগনেসিয়ামের জন্য, আর ক্যালসিয়ামের জন্য একটু দূরে। তো এর জন্য তুমি এইখানে তোমার অনেক বেশি আকর্ষণ বল তৈরি হচ্ছে, এনার্জি অনেক বেশি দিতে হবে ইলেকট্রন বের করে নিয়ে আসতে। আর এখানে আকর্ষণ বলটা কম, এনার্জি একটু কম দিতে হবে। তো দ্যাটস ওয়াই ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি ক্যালসিয়ামের থেকে। আমরা পরমাণুর আকারকে রিলেট করতে পারি এখানে। ম্যাগনেসিয়ামের আকারটা কিন্তু ছোট, আকার ছোট, মানে আকার ছোট, আকর্ষণ বল বেশি, আয়নীকরণ শক্তি বেশি। এখানে আকারটা বড়, আকর্ষণ বল কম, আয়নীকরণ শক্তি কম। জাস্ট এইভাবে আমরা রিলেট করে আমাদের এই প্রশ্নের অ্যান্সারটা যদি লিখে দেই, তাহলে আমাদের কিন্তু এখান থেকে আমাদের যে 3 নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, এই সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারটা এখান থেকে ফুলফিল হয়ে যাবে। ওকে, তো তাহলে এই দেখেতেই বলা যায় যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। ওকে, সো এইভাবে তোমরা অ্যান্সার করে দিলেই তোমাদের অ্যান্সারটাকে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে সংক্ষিপ্ত প্রশ্নের, মানে নমুনা প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমূহ আর কি। ওকে, তো তাহলে আমাদের এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল আমরা সেগুলো কমপ্লিট করে ফেললাম। আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।